ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ২ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আই, কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল ১৭৯৩ খ্রিস্টাব্দে। ২ হচ্ছে ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। ৩ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। ৪ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো সমাচার দর্পণ। ৫ প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল বোম্বাইতে। ৬ উলগুলান বলা হয় মুন্ডা বিদ্রোহকে। ৭ বাঘাযতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ৮ জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩৬ খ্রিস্টাব্দে। ৯ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত। ১০ খলিফা বলা হয় তুরস্কের সুলতানকে। ১১ মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন লাহোর অধিবেশনে। ১২ নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা। ১৩ লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। ১৪ মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের একটি অন্যতম কারণ ইংরাজি তথা পাশ্চাত্য শিক্ষা বিস্তার। ২ আছে, ২ এক কথায় উত্তর দাও। ২ এর আই বলেছে গভর্নর জেনারেল কাকে বলা হয়? ব্রিটিশ ভারতের শাসনকর্তাকে গভর্নর জেনারেল বলা হয়। ২ বলেছে কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? এটা আছে তোমাদের বইয়ের ইতিহাস বইয়ের ৪৪ পাতায়। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই যে ওই বই ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল। এই গ্রামার অফ, এই যে হালেদের লেখা ১৭৭৮ খ্রিস্টাব্দে হালেদের লেখা এই গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ৩ বলেছে কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে। ৪ দিয়েছে কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন? ডেভিড হেয়ার। ৫ বলেছে কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে? তলোয়ার জাহাজে। ৬ বলেছে ১৯৩০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ৭ শূন্যস্থান পূরণ লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। ৭ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ৯ ভারত মাতা ছবি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ১০ সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন, আচ্ছা সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন সমিতি, তাহলে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন সমিতি। ১১ রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন। আর ১২ হচ্ছে চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। তারপরে আছে স্তম্ভ মেলানো। ১৩তে আছে স্তম্ভ মেলানো ১৯৩১ খ্রিস্টাব্দ গান্ধী আরউইন চুক্তি। ১৪ ১৯২৯ হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। ১৫ ইউনিয়নিস্ট পার্টি হচ্ছে স্যার সিকান্দার হায়াত খান। আর ১৬ হচ্ছে মদনমোহন মালব্য হলো হিন্দু মহাসভা। ১৭তে বলেছে সত্য মিথ্যা পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, সত্য। আর ১৮তে বলেছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা, মিথ্যা। ৩ আসি, ৩ রায়তে বলেছে এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? উদ্দেশ্য কি ছিল? লিখবে উইলিয়াম জোন ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সাহিত্যগুলি আধুনিক ইংরাজি ভাষায় অনুবাদ করাই ছিল তার লক্ষ্য। তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে। তিনি প্রাচ্য আর পাশ্চাত্য শিক্ষার কেন্দ্ররূপে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চেয়েছিলেন। অথবাতে বলেছে হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? পরবর্তীকালে হিন্দু কলেজ কি নামে পরিচিত হয়? পরবর্তীকালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। আর হিন্দু কলেজ হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট আর ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। ২তে বলেছে ব্রাহ্ম আন্দোলনের লক্ষ্য কি ছিল? লিখবে ব্রাহ্ম আন্দোলনের লক্ষ্য হচ্ছে সামাজিক সংস্কার সাধন। সমাজ সংস্কারের লক্ষ্য নিয়ে ব্রাহ্ম আন্দোলনের প্রসার ঘটে। সমাজ সংস্কার উদ্যোগ কলকাতার শিক্ষিত সমাজের গণ্ডি ছাড়িয়ে জেলায় ছড়িয়ে পড়ে। প্রথমে দেবেন্দ্রনাথ ঠাকুর, পরে কেশবচন্দ্র সেনের উদ্যোগে সে বেশ কিছু সমাজ সংস্কারমূলক কাজ হয়। পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামীর উদ্যোগে বৈষ্ণব ধর্মের ঐতিহ্য আর ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি হয়। ২ অথবাতে বলেছে মোপালা বিদ্রোহ হয়েছিল কেন?
লিখবে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকেরা ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। সেগুলির মধ্যে অন্যতম মোপালা বিদ্রোহ। মোপালাদের অনেকেই ছিল কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী ও জেলে। ব্রিটিশরা মালাবার দখল করার পর সেখানকার গরিব কৃষকদের উপর রাজস্বের বোঝার বিভিন্ন বেআইনি কর চাপিয়ে দিয়েছিল। পাশাপাশি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয়। এসবের ফলে মালাবার অঞ্চলে একের পর এক বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহগুলি দমন করার জন্য ঔপনিবেশিক প্রশাসন সশস্ত্র বাহিনী ব্যবহার করেছিল। তিনেতে বলেছে সভা সমিতির যুগ কাকে বলা হয়? লিখবে যে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম জাতীয়তাবাদী সংগঠন রূপে চিহ্নিত করা হয়। রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে প্রথম রাজনৈতিক সংগঠন হিসাবে গড়ে ওঠে জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। মূলত কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ প্রেসিডেন্সি তিনটিতে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে আরো অনেক সভা সমিতি গড়ে উঠতে থাকে। 1857 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে তাই সভা সমিতির যুগ বলা হয়। অথবা বলেছে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে দুইটি পার্থক্য লেখো। নরমপন্থী হচ্ছে নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, আর নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের আওতায় থেকে আংশিক স্বশাসন ভোগ করা। চরমপন্থীরা হচ্ছে আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তারা সরকারের অন্যায্য আইনগুলি অমান্য করে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন। চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা। 4 বলেছে কাকুরি ষড়যন্ত্র মামলা কি? এই উত্তরটা লিখবে যে ভগৎ সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে 1925 খ্রিস্টাব্দে যে ষড়যন্ত্র মামলা হয় তার নাম হচ্ছে কাকুরি ষড়যন্ত্র মামলা। কাকুরি রেল স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং আর তার সহযোগীদের বিরুদ্ধে এই মামলা করে। এই মামলার রায় অনুসারে রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। ওর সাথে আছে ডান্ডি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন? লিখবে যে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা ঘটাতে চেয়েছিলেন এমন এক কর্মসূচির মধ্যে দিয়ে যা হবে সবার গ্রহণযোগ্য, সেই জন্য গান্ধীজি লবণ আইন ভঙ্গ কর্মসূচিকে গ্রহণ করেছিলেন। আচ্ছা, এটা আছে 2 নম্বরের জন্য, এবং সেই জন্য তিনি গান্ধীজি ডান্ডি অভিযানে লবণকে বেছে নিয়েছিলেন। আর যদি 3 নম্বর হয় তাহলে পুরোটাই লিখে দেবে। 5 দিয়েছে নাট্যাভি নিয়ন্ত্রণ আইন কি? এটা আছে তোমাদের বইয়ের 99 পাতায়। এই যে 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভি নিয়ন্ত্রণ আইন। এর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। তারপরে লর্ড লিটনে বেশ কিছু পদক্ষেপ নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলি বেজায় সমালোচনা করে। অথবা বলেছে র্যাডক্লিফ লাইন কি? এইটা লিখবে যে ভারত পাকিস্তান সীমান্ত র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। স্যার র্যাডক্লিফ অতি অল্প সময়ের মধ্যে ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেছিলেন, তবে এতে অনেক ত্রুটি ছিল, কারণ ভারতের ভৌগোলিক অবস্থা সম্পর্কে র্যাডক্লিফের কোনো প্রত্যক্ষ ধারণা ছিল না। সাধারণ মানুষের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়নি। 6 দিয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? লিখবে পশ্চিম ভারতে নর্মদা নদী উপত্যকার বাঁধ প্রকল্পের ফলে প্রায় 21 লক্ষ জনগণ জীবন জীবিকা হারাতে বসে। ওই অঞ্চলে ভিল এবং গোন্ড আদিবাসী মানুষের জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত হতে থাকে। ফলে অসংখ্য মানুষ 1970 দশকের গোড়া থেকে নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল। বাঁধ নির্মাণ বন্ধ করা এবং উচ্ছিন্ন মানুষের জীবন ও জীবিকার অধিকার সুরক্ষিত করার দাবিতে আন্দোলন সংঘবদ্ধ হয়েছিল। অথবাতে বলেছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কিরকম ছিল? বইয়ে একটু বড় আছে তাই জন্য রায়মার্টিন এটা দিলাম, এটা স্ক্রিনশট তুলে নিয়ে লিখে নেবে। পঞ্চায়েত ব্যবস্থা বলতে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বোঝায়। এর ভাগগুলি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সদস্যরা জনগণের ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন। গ্রাম প্রধান গ্রাম পঞ্চায়েত সভায় সভাপতিত্ব করেন। পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের পর পরবর্তী স্তর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতিরও কার্যকলাপের মেয়াদ হচ্ছে 5 বছর। পঞ্চায়েত সমিতিতে সভাপতিত্ব করেন সভাপতি। জেলা পরিষদ কলকাতা এবং দার্জিলিং বাদে পশ্চিম
পশ্চিমবঙ্গের সব জেলাতেই জেলা পরিষদ রয়েছে। জেলা পরিষদের কার্যকালের মেয়াদ 5 বছর। জেলা পরিষদের সভাপতিত্ব করেন সভাধিপতি। রাইতে দিয়েছে আলিগড় আন্দোলন সম্পর্কে কি জানো? 3 মার্কের দিয়েছে, তো এই জন্য আলিগড় আন্দোলন বলতে কি বোঝায় এবং উদ্দেশ্য এই দুটো দিয়ে দেবে। যে ভারতে ব্রিটিশ কোম্পানির আমলে মুসলিম সমাজ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এই অবস্থায় মুসলিম সমাজের ত্রাণকর্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনি পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1863 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি এবং 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এই আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজে যে সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল তাকে আলিগড় আন্দোলন বলা হয়। উদ্দেশ্য হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজের সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল বলে একে আলিগড় আন্দোলন বলা হয়। উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা এটা দেওয়ার দরকার নেই, যেহেতু এটা দিচ্ছে এইটুখানি আর বলার দরকার নেই, উদ্দেশ্যতে চলে আসবে। উদ্দেশ্য হচ্ছে এক হচ্ছে মুসলিম সমাজের আধুনিকীকরণ করা, তাই তিনি এখানে ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছিলেন। 2, মুসলিম সমাজ যাতে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারে তার চেষ্টা করা। 3, মুসলিম অভিজাত এবং শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করা। আর 4, মুসলমান ছাত্রদের মধ্যে একটা গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা। ওর সাথে অথবায় নেই কিছু, অথবাতে আছে হ্যাঁ কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। লিখবে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন প্রতিষ্ঠার পর বিভিন্ন কারণে কৃষক আর উপজাতি গোষ্ঠী বিদ্রোহ করে। কারণ হচ্ছে রাজস্ব নীতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্য প্রতিষ্ঠার পর প্রথম দিকে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে। কৃষকের কাছ থেকে বেশি করে রাজস্ব আদায় করা ছিল ব্যবস্থাগুলির অন্যতম লক্ষ্য। এর ফলে কৃষক শ্রেণী খুব চাপের মধ্যে পড়ে। একইভাবে চিরাচরিত উপজাতীয় জীবনধারা ব্যাহত হয় বলে তারা ক্ষুব্ধ হয়। শোষণ হচ্ছে, মহাজন শ্রেণী সুদের ব্যবসা করত। রাজস্ব পরিশোধ নগদ অর্থে করা চালু হলে কৃষকেরা মহাজনের কাছে ঋণ করত। এই ঋণ সুদে আসলে এত বৃদ্ধি পেত যে তা পরিশোধ করার সামর্থ্য কৃষকদের থাকতো না। ঐতিহ্য লোভ, স্থানীয় নিয়ম নীতি, উপজাতীয় ঐতিহ্য অগ্রাহ্য করে ইংরেজ আইন কানুন চালু হয়। ফলে উপজাতীয় গোষ্ঠীগুলি বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই সমস্ত কারণে ইংরেজ শাসনের বিরুদ্ধে কৃষক উপজাতি বিদ্রোহ ঘটে। 2 দিয়েছে সেফটি ভাল্ব তত্ত্ব কি, অথবা টিকা লেখো ভারত সভা। এই যে এটা হচ্ছে এই যে সেফটি ভাল্ব তত্ত্ব, এইটা লিখবে যে উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের জীবনী এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ইতিহাস থেকে কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার কথা জানা যায়। অ্যালান অক্টেভিয়ান হিউম ছিলেন অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব। প্রায় 30,000 সরকারি নথি দেখে তিনি ব্রিটিশদের বিপক্ষে ভারতীয়দের চরম ক্ষোভের পরিচয় পান। এই ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি শিক্ষিত ভারতবাসীদের নিয়ে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগী হন। এইভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকাকে অনেকে ষড়যন্ত্র তত্ত্ব, আবার অনেকে নিরাপত্তা কপাটিকা তত্ত্ব বা সেফটি ভাল্ব তত্ত্ব নামে অভিহিত করেছেন। ওর সাথে অথবায় রয়েছে ভারত সভা। লিখবে 19 শতকের এই উত্তরটা লিখবে 19 শতকের বাংলাদেশে যে রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে সেগুলো ছিল আঞ্চলিক এবং শ্রেণী স্বার্থের বাহক। ভারত সভা ছিল ব্যতিক্রম। প্রতিষ্ঠা আঞ্চলিকতা ও শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠে ভারতবাসীর কল্যাণের জন্য এই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন। কলকাতার অ্যালবার্ট হলে এই সভার প্রতিষ্ঠা হয়। আঞ্চলিকতার সীমানা ছাড়িয়ে সর্বভারতীয় রূপ লাভ করেছিল ভারত সভা। জমিদার শ্রেণীর সংকীর্ণ স্বার্থ রক্ষার বদলে ভারত সভা ভারতবাসী তথা জাতীয় স্বার্থের রক্ষক হয়ে ওঠে। 3 দিয়েছে অল ইন্ডিয়া অভিযান বলতে কি বোঝো? অল ইন্ডিয়া অভিযান হচ্ছে বিনয় বাদল দীনেশ যে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল ওটাকে অল ইন্ডিয়া অভিযান বলা হয়। এই যে অল ইন্ডিয়া অভিযান 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের সাহায্য করেন রসময় সুরা, নিকুঞ্জ সেন। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এর অল ইন্ডিয়া ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরো 2 জনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলে তারও ফাঁসি হয়। এর সাথে অথবাতে রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
এই উত্তরটা লিখবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় নেতারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম ছিল আত্মশক্তির বিকাশ, যার অন্তর্ভুক্ত ছিল জাতীয় শিক্ষা পরিষদ গঠন। প্রতিষ্ঠাকাল 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা সোনারং জাতীয় বিদ্যালয়, বেঙ্গল ন্যাশনাল কলেজ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। দেশীয় উদ্যোগ এবং সাহায্যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়। 4 বলেছে মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? লিখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি লর্ড লুই মাউন্টব্যাটেনকে ভারতে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব দিয়ে পাঠান। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় আর স্বাধীন ভারতের প্রথম বড়লাট। পরিকল্পনা হচ্ছে ভারতের বড়লাট লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন 1947 খ্রিস্টাব্দে 3 জুন, তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। প্রস্তাব এতে বলা হয়েছিল ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক রাষ্ট্রে বিভক্ত করা হবে। 2 সীমা নির্ধারণের জন্য একটা সীমান্ত কমিশন নিযুক্ত হবে আর 3 উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও শ্রীহট্ট জেলায় গণভোট হবে। ওর সাথে অথবাতে রয়েছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন গঠিত হয়, এর সদস্য কারা ছিলেন? এই উত্তরটা লিখবে যে 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ব্যর্থ হলে তার সূত্র ধরেই পুনরায় একই দল 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন নামে ভারতে আসে। এই উত্তরটা লিখবে ওটা কেন ভারতে এসেছিল। এই মন্ত্রী মিশনের পয়েন্ট আর সদস্য কারা ছিল আমাদের দিয়েছে কেন গঠিত হয়েছিল। এই যে এটা 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তার মন্ত্রিসভার 3 সদস্যকে ভারতে পাঠিয়েছিলেন। এই দলটি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। ভারতীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে এই দল তার পরিকল্পনা পেশ করেছিল। তো সেই উদ্দেশ্যে গঠন হয়েছিল ভারতীয় নেতাদের সাথে আলাপ আলোচনা করে মানে আলাপ আলোচনা করার জন্য আর কি দলটা স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দলটা গঠন হয়েছিল। আর সদস্য লিখবে যে ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ভারত সচিব স্যার পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার, এরা 1946 খ্রিস্টাব্দে 24 মার্চ দিল্লিতে পৌঁছেছিলেন। এই দুটো পয়েন্ট লিখে দেবে যে কেন এসেছিল ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলির নেতৃত্বে। আর এখানে দলেতে কারা ছিল না, ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ভারত সচিব স্যার পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার এই মানে ক্যাবিনেট মিশনে ছিলেন। 5 দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন। লিখবে যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক। লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন রাষ্ট্রপতি। কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তখন রাষ্ট্রপতি বিবেচনা করে লোকসভার সদস্যদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ওই ব্যক্তিকে কিছুদিনের মধ্যে লোকসভায় বেশিরভাগ সদস্যের সমর্থন অর্জন করতে হয়। প্রধানমন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন। তার পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যম। অথবাতে বলেছে আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। তো আঞ্চলিক স্বায়ত্তশাসন এটাই লিখবে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, তো পশ্চিমবঙ্গে আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো আমরা এটাই বলবো। তো স্থানীয় স্বায়ত্তশাসন বলতে বোঝায় স্থানীয় অধিবাসীদের দ্বারা পরিচালিত গ্রাম, শহর, জেলা প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের শাসন ব্যবস্থাকে। স্থানীয় স্বায়ত্তশাসন দুভাগে বিভক্ত, গ্রামীণ আর পৌর শাসন। গ্রামীণ হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এই ত্রিস্তর হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। পৌর শাসন হচ্ছে 1993 খ্রিস্টাব্দের আইন অনুসারে পৌরসভাগুলি গঠিত হয়েছে। প্রতিটি পৌরসভা কতগুলি ওয়ার্ডে বিভক্ত থেকে নগরের উন্নয়নমূলক কাজ পরিচালনা করে। পশ্চিমবাংলা গ্রামাঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থা, শহরাঞ্চলে পৌর শাসন ব্যবস্থা চালু করে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা গড়ে উঠেছে। 5 আয়তে বলেছে 19 শতকের সংস্কার আন্দোলনে ডিরোজি এবং নববঙ্গ গোষ্ঠীর অবদান উল্লেখ করো।
আচ্ছা, আমি যেটা যে মানে সহায়িকাতে ভালো আছে সেখান থেকে দিচ্ছি, তো এটা আমি ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে একটু লিখে নেবে। আর আহ, অনেকেই বলছে যে রায়মার্টিনটা পুরনো, অবশ্যই পুরনো, কেনা আমার পক্ষে এবছর সম্ভব হয়নি, তো তোমরা একটু স্ক্রিনশট তুলে উত্তরটা লিখে নেবে। বই পুরনো হতে পারে কিন্তু উত্তরটা তো ঠিকই আছে, তো উত্তরটা একটু লিখে নেবে। তো সূচনা হচ্ছে 19 শতকের প্রথমার্ধে বাংলা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় একদল যুবক। এরা দার্শনিক বেন্থামের হিতবাদী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কার আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনই নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজিও নববঙ্গ আন্দোলন আদর্শ হচ্ছে, ডিরোজিও ছিলেন স্বাধীন চিন্তা এবং যুক্তিবাদের প্রচারক। তাঁরই শিক্ষায় শিক্ষিত হয়ে নববঙ্গীয়রা দীর্ঘদিন ধরে হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কারগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। তারা চেয়েছিলেন সমাজ থেকে যাবতীয় ভণ্ডামি বা লোক দেখানো নিয়ম কানুনগুলির অবসান ঘটাতে। ডিরোজিও তার অনুগামীদের বলতেন, সত্যের জন্য বাঁচো, অসত্য থেকে মুক্ত হও। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্ভব রুশো, ভলতেয়ার, হিউম, লক প্রমুখ পাশ্চাত্য দার্শনিকের যুক্তিবাদী দর্শনে আকৃষ্ট হয় একদল যুবক। হিন্দু কলেজের ইংরাজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক ডিরোজিওর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই যুবগোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নববঙ্গ গোষ্ঠীরূপে আত্মপ্রকাশ করে। সমাজ সংস্কার ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা সংস্কারাচ্ছন্ন হিন্দু সমাজের জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানান। সতীদাহ প্রথাকে সমূলে বিনাশ করতে চেয়েছিলেন তারা। নববঙ্গীয় সদস্যরা দাসপ্রথা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, বহুবিবাহ, বেগার প্রথা ইত্যাদির বিরুদ্ধেও প্রতিবাদ জানান। ডিরোজিওর অবদান। ডিরোজিও তার অনুগামীদের অন্ধবিশ্বাস ছেড়ে যুক্তিবাদী ও সত্যসন্ধানী হওয়ার পরামর্শ দেন। তার রচিত ফকির অব জঙ্গিরা এবং স্বদেশের প্রতি এই দুই কবিতায় দেশাত্মবোধের পরিচয় মেলে। শিক্ষক রূপে তিনি তার ছাত্রদের স্বাধীন, চিন্তাশক্তি সম্পন্ন আর যুক্তিবাদী করে তোলেন। তিনি তার অনুগামীদের নিয়ে গঠন করেন ভারতের প্রথম ছাত্র সংগঠন একাডেমিক অ্যাসোসিয়েশন নামে এক বিতর্ক সভা 1828 খ্রিস্টাব্দে। আন্দোলনের পরিণতি। ডিরোজিওর মৃত্যুর পর তার ছাত্ররা কিছুদিন নববঙ্গ আন্দোলন চালিয়ে যান, কিন্তু এরপর এদের অনেকে ধীরে ধীরে এই আন্দোলন থেকে সরে গিয়ে ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হন। ফলে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের অবসান ঘটে। নববঙ্গ আন্দোলন ছিল শহর কেন্দ্রিক। সাধারণ মানুষের চাহিদা বা অভাব অভিযোগ সম্পর্কে তারা উদাসীন ছিলেন। এছাড়া নব্যবঙ্গীয়দের অতি বাড়াবাড়ি আদর্শচ্যুতি গঠনমূলক কর্মসূচির অভাবে ইয়ং বেঙ্গল আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সীমাবদ্ধতা প্রথমত হচ্ছে প্রকাশ্যে পৈতে ছিঁড়ে পদদলিত করা, গঙ্গা জলের পবিত্রতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা ইত্যাদি রাজধর্মপ্রাণ সাধারণ হিন্দুদের ব্যথিত করে, তাই নব্যবঙ্গের আদর্শ দীর্ঘস্থায়ী হতে পারেনি। দ্বিতীয়ত এদের আন্দোলন ছিল মূলত শহর কেন্দ্রিক এবং শিক্ষিত মানুষদের মধ্যে সীমাবদ্ধ। তৃতীয়ত হচ্ছে এদের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না, তাই এরা জনসমর্থনও পাননি। আর চতুর্থত সাধারণত মানুষের চাহিদা বা অভাব অভিযোগ সম্পর্কে এরা উদাসীন ছিলেন। পাঁচের অথবাতে বলেছে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এই উত্তরটা লিখবে। সূচনা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে। অনেকের মতে এটি ছিল নিছক একটি সামরিক বিদ্রোহ, কারো মতে এটা ছিল রক্ষণশীল বিদ্রোহ বা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। আবার অনেকেই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। প্রকৃতি এক হচ্ছে সিপাহীদের বিদ্রোহ। সৈয়দ আহমেদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি প্রমুখ এই বিদ্রোহকে নিছক সিপাহীদের বিদ্রোহ বলেই মনে করেন। তাদের মতে এক হচ্ছে এই বিদ্রোহে বিভিন্ন গোষ্ঠী যোগ দিয়েছিল নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য, কোনো জাতীয় স্বার্থের চিন্তা তারা করেনি। দুই দেশের বহু মানুষ ও গোষ্ঠী এই বিদ্রোহ থেকে দূরে ছিল। সিন্ধিয়া, গায়কোয়াড়, হোলকার, ত্রিবাঙ্কুরের রাজারা এই বিদ্রোহে যোগ দেননি। 3. দেশের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী 1857 বিদ্রোহকে সমর্থন করেনি। এইসব কারণে এই বিদ্রোহকে জাতীয় আন্দোলন বলা চলে না। 2 হচ্ছে সামন্তদের বিদ্রোহ। মার্ক্সবাদী ইতিহাসবিদ রজনীপাম দত্ত এই বিদ্রোহকে রক্ষণশীল আর সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন, কারণ নানা সাহেব, লক্ষ্মীবাই, কুনওয়ার সিংহ প্রমুখ সামন্ত শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই বিদ্রোহে নেতৃত্ব দেন। জাতীয় বিদ্রোহ জন কে, জেবি নর্টন, ম্যালেসন প্রমুখ ইতিহাসবিদ 1857 মহাবিদ্রোহকে একটি জাতীয় বিদ্রোহ বলে মনে করেন। ইতিহাসবিদ শশীভূষণ চৌধুরী দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এটি ছিল সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ।
বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট রূপে ঘোষণা করে জাতীয়তাবাদী মনোভাবের পরিচয় দেয়। গণবিদ্রোহ, একথা নিঃসন্দেহে বলা যায় যে আপামর ভারতবাসী স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগ দিয়েছিল। লক্ষ লক্ষ ভারতবাসী সর্বস্ব পণ করে সিপাহীদের সঙ্গে এই বিদ্রোহে যোগ দেয়। প্রথম স্বাধীনতা যুদ্ধ। দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকার তার দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন। পিসি যোশী তার 1857 ইন ওয়ার হিস্ট্রি প্রবন্ধে মহাবিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলসও মহাবিদ্রোহকে মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। দুইতে দিয়েছে লর্ড কার্জনের বঙ্গভঙ্গে প্রেক্ষাপট আলোচনা করো। বাংলা এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন? প্রেক্ষাপট মানে হচ্ছে যে কেন, মানে লর্ড কার্জন আর কি বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল, আর কেন সেটা মানে আমাদের সাধারণ মানুষ সেটা মেনে নেয়নি। যে বঙ্গভঙ্গের কারণটা দেবে। সূচনা বঙ্গভঙ্গের পরিকল্পনা ছিল কার্জনের মস্তিষ্ক প্রসূত। কারণ, প্রকৃত কারণ এক হচ্ছে বাঙালি ঐক্য আর সংহতির বিনাশ। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরের মধ্যে দিয়ে কার্জন আসলে বাঙালির ঐক্য সংহতির বিনাশ ঘটিয়ে জাতীয় আন্দোলনকে শক্তিহীন করে দিতে চেয়েছিলেন। দুই, কংগ্রেসের শক্তি হ্রাস। কার্জন বঙ্গ বিভাজনের দ্বারা পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গকে আলাদা করে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দিতে চেয়েছিলেন। তিন হচ্ছে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি। লর্ড কার্জন বিভাজন ও শাসন নীতির প্রয়োগ ঘটিয়ে ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি করতে চেয়েছিলেন। ঘোষিত কারণ হচ্ছে এক হলো প্রশাসনিক সুবিধা। ওটা হচ্ছে মানে প্রকৃত কারণ যেটা, সেটা হচ্ছে ওনার মাথার মধ্যে যে মানে রাজনৈতিক চিন্তা ভাবনাগুলো কাজ করছিল, যেটা যে সমস্ত রাজনৈতিক পদক্ষেপগুলো নিলে ওনারা আর কি ভারতে আরো বেশি করে শক্তিশালী হতে পারবে। আর ঘোষিত কারণ মানে লোক সমাজের কাছের জন্য যেটা বলেছিল যে ভৌগোলিক দিক থেকে 1,89,900 বর্গমাইল অঞ্চল বিশিষ্ট বঙ্গপ্রদেশটি একজন গভর্নরের অধীনে শাসন করা অসুবিধাজনক, এই কারণ দেখে ব্রিটিশ বঙ্গ বিভাজন করে। দুই, আসামের উন্নয়ন। আসামকে বাংলা থেকে আলাদা করে দেওয়া হলে আসামের সার্বিক উন্নয়ন ঘটানো যাবে বলে আশ্বাস দেওয়া হয়। আর মুসলমানদের সুযোগ সুবিধা দান। মুসলিম প্রধান পূর্ববঙ্গকে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে দেওয়া হলে চাকুরি আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলমানদের সুযোগ সুবিধা বহুগুণ বাড়বে বলে কার্জন জানান। আর কেন সেটা ওর সাথে যেটা রয়েছে যে বাংলায় পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন, এটা লিখবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত দিয়েছে যে বাংলায় পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন, এটা বইয়ের 108 পাতায় চলে আসবে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ চ্যাপ্টারে। যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে লিখবে যে এই বাংলা এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কারণ এখান থেকে লিখবে যে 1890 এর দশকে বাংলায় দুর্ভিক্ষ আর মড়কের ফলে অর্থনৈতিক দুরবস্থা চূড়ান্ত হয়েছিল। তার ফলে দৈনন্দিন ব্যবহারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, ফলে বিরাট সংখ্যক মধ্যবিত্ত জনগণের পক্ষে দিন গুজরান কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের তরফে বাংলা বিভাজনের উদ্যোগ চূড়ান্ত বিক্ষোভকে উস্কে দিয়েছিল, আর বাংলার বিভিন্ন অঞ্চলে তাই বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, অথবাতে বলেছে জাতীয় কংগ্রেসের চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কি? এই উত্তরটা লিখবে যে কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপে হতাশ হয়ে এবং কংগ্রেসের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তিতে বীতশ্রদ্ধ হয়ে কংগ্রেসের মধ্যে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব ঘটে। কারণ হচ্ছে এক হলো নরমপন্থীদের ব্যর্থতা। নরমপন্থীদের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বিংশ শতকের শুরুতেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। নরমপন্থার প্রতিক্রিয়া হিসাবে চরমপন্থার উদ্ভব ঘটে। ব্রিটিশ শোষণমূলক আর্থিক নীতি। সরকার ব্রিটিশ পুঁজিপতিদের স্বার্থে একে একে শুল্ক আইন, কার্পাস বস্ত্র আইন পাশ করালে ভারতীয়দের মধ্যে সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। নরমপন্থীদের আর্থিক সংকট। আদি পর্বে কংগ্রেস নেতাদেরকে জমিদাররা ধীরে ধীরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। বৃহত্তর সমাজের সঙ্গে যোগাযোগ না থাকায় তারা সাধারণ মানুষের থেকে আর্থিক সাহায্য পায়নি, ফলে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে নরমপন্থীরা আর্থিক সংকটে পড়ে। এই সুযোগে চরমপন্থীদের উদ্ভব ঘটে। গোষ্ঠীদ্বন্দ্ব। আদি পর্বে বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের আঞ্চলিক সংগঠন ও সংবাদপত্রের সম্পাদনাকে কেন্দ্র করে নেতাদের মধ্যে মতবিরোধ তৈরি করা হয়। বন্দে মাতরম পত্রিকার সম্পাদনাকে কেন্দ্র করে অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল ও ব্রহ্ম বান্ধব উপাধ্যায়ের বিবাদ দেখা দেয়। মহারাষ্ট্রের পুনা সার্বজনীন সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে চরমপন্থী তিলকের দ্বন্দ্ব বাধে। কার্জনের স্বৈরাচারী নীতিসমূহের ফল কলকাতা পৌর বা কর্পোরেশন আইন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। সর্বোপরি কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ব্রিটিশের স্বৈরাচারী শাসনের প্রকৃত রূপটি তুলে ধরে। মূলত কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনায় সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থান ঘটায়।
তিনেতে দিয়েছে গান্ধীজির নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা কর। এই যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 3টে আঞ্চলিক আন্দোলনের বর্ণনা দাও। সূচনা, চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়ে গান্ধীজি জাতীয় নেতা হিসাবে সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির ভূমিকা। এক হচ্ছে নেতৃত্ব দান। চম্পারণে গান্ধীজির ভূমিকায় ক্ষুব্ধ হয়ে সরকার তাকে চম্পারণ ত্যাগের নির্দেশ দেন, কিন্তু গান্ধীজি সেই নির্দেশ অমান্য করে প্রায় 8,000 কৃষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। শেষ পর্যন্ত গান্ধীজিকে বন্দী করে আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। সফলতা, গান্ধীজির অদম্য প্রচেষ্টার ফলেই এক হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থার অবসান ঘটে। 2 কৃষকদের অর্থের শতকরা 25 ভাগ নীলকররা ফিরিয়ে দেন। 3 ব্রিটিশ সরকার চম্পারণ কৃষি বিল পাশ করায়। খেদা সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির ভূমিকা, নেতৃত্ব দান। গান্ধীজি গুজরাট সভার মাধ্যমে আবেদন নিবেদনের নীতি গ্রহণ করেন। তিনি খাজনা মকুবের জন্য সরকারের কাছে আবেদন জানান, কিন্তু সরকার তার আবেদন অগ্রাহ্য করে। পরে সরকারের অনমনীয় মনোভাবের জন্য গান্ধীজি বল্লভভাই প্যাটেল, ইন্দুলাল যাজ্ঞিক প্রমুখ তরুণদের সঙ্গে নিয়ে সত্যাগ্রহের পথ গ্রহণ করেন। সফলতা, গান্ধীজির নেতৃত্বাধীন খেদা কৃষক আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার ঘোষণা করে সক্ষম চাষিদের কাছ থেকেই খাজনা আদায় করা হবে। আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির ভূমিকা, নেতৃত্ব হচ্ছে গান্ধীজি আহমেদাবাদ শ্রমিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি শ্রমিকদের হয়ে মিল মালিকদের কাছে মজুরি বৃদ্ধির দাবি জানালেও তা ব্যর্থ হয়। অবশেষে গান্ধীজির নির্দেশে আহমেদাবাদে শ্রমিক ধর্মঘট শুরু হয়। শ্রমিকদের দাবির সমর্থনে গান্ধীজি অনশন শুরু করেন। গুরুত্ব হচ্ছে আহমেদাবাদের সুতাকল শ্রমিকদের আন্দোলন কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। এগুলো হচ্ছে, এক হলো এই আন্দোলনের মাধ্যমে ভারতের শ্রমিক শ্রেণীর সুখ দুঃখের সঙ্গে গান্ধীজির ঘনিষ্ঠ যোগাযোগ ঘটে। 2, এই আন্দোলনের ফলে শহরাঞ্চলে গান্ধীজির নিজস্ব রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে। 3, রাজনৈতিক আন্দোলনের অস্ত্র হিসাবে অনশনের গুরুত্ব বোঝা যায়। এরপর একাধিক ক্ষেত্রে গান্ধীজি এই অস্ত্র প্রয়োগ করে সাফল্য পান। অথবাতে বলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। লিখবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক স্মরণীয় নাম। তিনি নেতাজি নামে অধিক পরিচিত। রাজনীতিতে যোগদান, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে 4র্থ স্থান লাভ করলেও সুভাষচন্দ্র বসু লোভনীয় সরকারি চাকরি ছেড়ে 24 বছর বয়সে ভারতের রাজনীতিতে যোগ দেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহকারী হিসাবে কাজ করেন। পূর্ণ স্বরাজ দাবি, কংগ্রেসের বাম গোষ্ঠীর নেতা ছিলেন জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, শ্রীনিবাস আয়েঙ্গার এবং হযরত মোহানি। 1928 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে এই গোষ্ঠী স্বায়ত্তশাসনের বদলে পূর্ণ স্বরাজ লাভের দাবি তোলে। পরবর্তী লাহোর অধিবেশনে এই দাবি পাশ হয়। জাতীয় কংগ্রেসের সভাপতি, জাতীয় কংগ্রেসের যুব গোষ্ঠী এবং বামপন্থী মনোভাবাপন্ন ব্যক্তিদের কাছে সুভাষচন্দ্রের নেতৃত্ব গ্রহণযোগ্য হয়ে ওঠে। তিনি 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। পরের বছর 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশনেও তিনি আবার সভাপতি নির্বাচিত হন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা, সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেও তিনি গান্ধীজির সমর্থন পাননি। গান্ধীজির ইঙ্গিতে কংগ্রেস কর্মসমিতির সদস্যরা পদ ত্যাগ করেন। সুভাষচন্দ্র বসুর পক্ষে কাজ করা অসম্ভব হয়, অগত্যা তিনিও পদত্যাগ করেন। এরপর তিনি বামপন্থীদের নিয়ে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 1939-এর 3রা মে নেতাজির দেশত্যাগ, ইংরেজ সরকার 1940 খ্রিস্টাব্দে ভারত রক্ষা আইনে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করে। কারাগারে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে অন্তরীণ বা গৃহবন্দী করে রাখা হয়। এই অবস্থা থেকে 1941 খ্রিস্টাব্দের এক গভীর রাতে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি দেশত্যাগ করেন। জার্মানিতে নেতাজি, সুভাষচন্দ্র কাবুল ও রাশিয়া হয়ে জার্মানিতে পৌঁছান। সেখানে জার্মান সরকারের হাতে বন্দী ভারতীয় সেনাদের নিয়ে ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন নামে একটি সেনাদল গঠন করেন। এখানে সুভাষচন্দ্র নেতাজি বলে খ্যাত হন। জাপানে নেতাজি, নেতাজি জার্মান থেকে জাপানে এসে জাপানের সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করার পরিকল্পনা করেন এবং তিনি জার্মানি থেকে সমুদ্র পথে সাবমেরিনের সাহায্যে জাপানে উপস্থিত হন। জাপানের প্রধানমন্ত্রী তোজো ভারতের স্বাধীনতা যুদ্ধে নেতাজিকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ, জাপানের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু আর ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেতাজি সিঙ্গাপুরে এসে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বভার গ্রহণ করেন 1943 খ্রিস্টাব্দের 25শে আগস্ট। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা, নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। জাপান, জার্মানি, ইটালি সহ 9টি দেশ এই সরকারকে
স্বীকৃতি দেয়। ভারত অভিযান, নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারত অভিযান করে এবং রণধ্বনি দেয় দিল্লি চলো। এই সেনাদল ভারতের 150 মাইল এলাকা ব্রিটিশ শাসনমুক্ত করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ ফৌজও অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। কথিত আছে এই সময় 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। ভারতের স্বাধীনতার জন্য নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।